কিছু লেকচার ব্রিফ করব, দেন আপনাদেরকে ছোট একটা কাজ দেওয়া হবে, আপনাদেরকে ওই কাজটা করতে হবে। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আমার স্ক্রিন আশা করে দেখা যাচ্ছে। সো আমি প্রথমে ভিজুয়াল স্টুডিওটা রান করতেছি। আমি আমার কম্পিউটারে ভিজুয়াল স্টুডিও লেখার সাথে সাথে চলে আসছে। ফার্স্ট আমি প্রোগ্রামটা রান করতেছি। আচ্ছা, প্রোগ্রামটা রান হতে আপনাদেরকে আরো দুটি ইনস্ট্রাকশন দিয়ে দিই। সেটা হচ্ছে প্রথমত আপনাদের যে গুগল ক্লাসরুম আছে সেই ক্লাসরুমের মধ্যে আমি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিয়েছি, হ্যাঁ, রিপোর্ট 1 নামে। সো আপনাদের যে কাজটা হবে সেটা আপনারা আপনাদের আজকের ক্লাস আমি যা কিছু পড়াবো, যে লেকচারটা আপলোড করব, তার উপর বেস করে আপনি যে প্র্যাকটিস করবেন সেই প্র্যাকটিসের স্ক্রিনশট আপনাদের নিজ নিজ কম্পিউটার থেকে, এবং হচ্ছে আমি যে টপিকসগুলো আপনাদেরকে পড়াবো সেই টপিকসের উপর আপনারা একটা রিপোর্ট তৈরি করবেন। সেই রিপোর্টটা হচ্ছে আপনারা ক্লাসরুমের এই সেকশন হচ্ছে আপলোড করবেন। তো এখানে কিছু নিয়ম কানুন বলা আছে, সেই নিয়ম কানুনগুলো একটু সবাই মনোযোগ দিয়ে পড়বেন। যদিও আমি ফার্স্ট ক্লাস হিসেবে আমি হচ্ছে আপনাদেরকে একটু ব্রিফ করে দিচ্ছি। আপনাদের প্রত্যেকের রিপোর্ট যেটা হবে সেই রিপোর্টটা অবশ্যই সফট ফাইল পিডিএফ ভার্সনে আপলোড করতে হবে। রিপোর্টের যে পিডিএফ ফাইলটা হবে সেই ফাইলের নামটা হবে আপনার রোল নাম্বার অনুসারে। সাপোজ আপনার রোল হচ্ছে 45, কথার কথা, সেক্ষেত্রে আপনার ফাইলের নেমটা হবে 45.pdf। দ্য রিপোর্ট শুড কন্টেইন এ কভার শিট। রিপোর্টে অবশ্যই একটা কভার শিট থাকবে। প্লিজ ডোন্ট ইউজ অ্যানাদার স্টুডেন্টস ওয়ার্ক। কেউ যদি ভুলেও ইন্টেনশনালি আনইনটেনশনালি কারো রিপোর্টের সাথে কারো রিপোর্ট যদি মিলে যায় বা কপি পেস্ট যে প্লাগারিজম হচ্ছে সেটা যদি ধরা হয়, তাহলে সেক্ষেত্রে আপনার রিপোর্ট এবং যার থেকে নিয়েছেন তার রিপোর্ট, দুজনের রিপোর্টই হচ্ছে 0 হিসেবে কনসিডার করা হবে। এবং আমি এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট, এবং প্রতিটা রিপোর্ট 1 to 1 চেক করে থাকি। এবং কেউ যদি এরকম লিস্টেড হয়ে যান তাহলে সে এই কোর্সে পাস করতে পারবেন কিনা সেটাও কিন্তু সন্দেহ থেকে যাবে। সো প্রত্যেকে যে যতটুকু পারেন যে যতটুকু করবেন, নিজ থেকে হচ্ছে কাজগুলো শিখে নিতে হবে এবং নিজের মতো করে হচ্ছে রিপোর্ট তৈরি করতে হবে। এবং রিপোর্টের এক্সপেরিমেন্ট ডেট কত হবে, সাবমিশন ডেট কত হবে, সবকিছু আমি এখানে লিখে দিয়েছি। রিপোর্ট নাম্বার কত সেটা লিখে দিয়েছি। এবং আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে লেট এবং মাল্টিপল সাবমিশন ইজ নট অ্যালাউ। অর্থাৎ আপনি একবারই ফাইল আপলোড করবেন। যখন আপনার রিপোর্টটা কমপ্লিটলি ডান হবে সেক্ষেত্রে আপনি একবারই ফাইল আপলোড করবেন। এবং আপনি যদি লেট সাবমিশন করেন, সাপোজ আপনাদের এই রিপোর্ট দেওয়ার টাইম হচ্ছে আগামী 27 ফেব্রুয়ারি 3টা PM, তা আপনি যদি 3টা 1 PM-ও যদি ফাইলটা আপলোড করেন তাহলে সেক্ষেত্রে আপনারটা হচ্ছে লেট সাবমিশন হিসেবে কাউন্ট হবে এবং আপনার রিপোর্টের কোনো ভ্যালু থাকবে না, সেটা 0 মার্কস হিসেবে কাউন্ট হবে। সো আপনি কিভাবে করবেন, আপনি হয়তোবা আজকে রিপোর্ট আজকে রেডি করে আজকে আপলোড করে দিলেন, সেটা কোনো সমস্যা নেই। বাট ডেডলাইন হচ্ছে আগামী 27 ফেব্রুয়ারি, অর্থাৎ শনিবার 3টা PM এর মধ্যে হচ্ছে আপনাকে সেটা আপলোড করতে হবে। সেটা যদি 5 মিনিটও লেট হয় বা 10 মিনিটও লেট হয়, সব ইনফরমেশন এখানে দেখা যায় থাকে। সো সেই লেট সাবমিশন যারা করবেন তাদের রিপোর্ট হচ্ছে কাউন্টেবল হবে না। সো এইসব ব্যাপারগুলো আপনারা একটু আশা করে একটু সিরিয়াসলি ফলো করবেন আর কি। তো আমি ইনস্ট্রাকশনগুলো খুব সুন্দরভাবে এখানে দিয়ে দিয়েছি এবং আপনাদের ল্যাব রিপোর্টের জন্য আমি একটা টেমপ্লেট আপনাদেরকে দিয়ে দিয়েছি। টেমপ্লেট বলতে আপনাদের কভার পেজ, আপনারা এই কভার পেজের এই ফরম্যাটটা ইউজ করবেন। প্রত্যেকেই একটা ডক ফাইল দেওয়া আছে, সেই ডক ফাইলের মধ্যে আপনারা জাস্ট আপনাদের ইনফরমেশনগুলোকে একটু আপডেট করে নেবেন। ঠিক আছে, আমি একটা ডক ফাইল আপনাদেরকে দিয়ে দিয়েছি। রিপোর্ট নাম্বার লিখবেন, এক্সপেরিমেন্ট ডেট লিখবেন, সাবমিশন ডেট লিখবেন এডিট করে, এবং হচ্ছে আপনারা এখানে আপনাদের নেম, স্টুডেন্ট আইডি এবং ইয়ার সেমিস্টার লিখে দিবেন। সিগনেচার আপনারা একটা ডিজিটাল সিগনেচার এখানে অ্যাড করে দিবেন। দেন পরবর্তী যে পেজগুলো থাকবে সেই পেজগুলোতে হচ্ছে আপনার রিপোর্টটা রেডি করবেন। এখানে এন্টার দিলেই নিচে একটা পেজ ক্রিয়েট হবে, যেহেতু এটা ডক ফাইল, সেই পেজে হচ্ছে আপনারা আপনাদের রিপোর্টটা লিখবেন। তো রিপোর্ট অবশ্যই হচ্ছে সফট কপি হবে। রিপোর্টের কোনো হার্ড কপি বলতে মানে হাতে লেখা কোনো কিছু থাকবে না, সবকিছু সফট কপি থাকবে। এবং প্রত্যেকে হচ্ছে অবশ্যই যে প্রজেক্টগুলো রান করবেন, যে ওয়ার্কগুলো করা হবে, যেটা বাসায় প্র্যাকটিস করবেন, সেই প্র্যাকটিসের কোড প্লাস হচ্ছে সেই প্র্যাকটিসের
আউটপুটের যে স্ক্রিনশট আছে সেই স্ক্রিনশটটা রিপোর্টের মধ্যে অ্যাড করতে হবে। সো রিপোর্ট নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক কোশ্চেন, আদারওয়াইজ উই গো থ্রু টু আওয়ার ক্লাস। ফুল রোল নাম্বার দিবেন আপনারা, হ্যাঁ আপনারা প্রত্যেকে ফুল রোল নাম্বার দিবেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে, করার কিছু যখন বলেন যে পিডিএফ এ সেভ করব সেই ক্ষেত্রেও ফুল রুল? কোশ্চেন করতে হলে হ্যান্ড রেজ করতে হবে। এক এক ক্লাসের এক এক ম্যানার থাকতে পারে, বাট আমার ক্লাসের ম্যানার হচ্ছে কোশ্চেন করতে হলে হ্যান্ড রেজ করতে হবে। ওকে, রোল 52 তানজিল আহমেদ, আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার শেষের এটা ছিল যে রিপোর্ট অবশ্যই সফট কপি হবে, কিন্তু পরে বললেন যে হ্যান্ড রাইট করে আমরা যেটা প্র্যাকটিস করব এবং যে হ্যান্ড রাইট করে প্র্যাকটিস না, আপনি কম্পিউটারে যে কোডগুলো প্র্যাকটিস করবেন তার কথা বলছি। আচ্ছা, হ্যান্ড রাইট করে প্র্যাকটিস হয় না তো, এটা তো ল্যাব ওয়ার্ক। লেবার। আপনি হচ্ছে আপনার সফটওয়্যারের মধ্যে আপনি কোড প্র্যাকটিস করবেন না, জি ওই স্যার। ওই কোডগুলাই হচ্ছে আপনি আপনার রিপোর্টের নিচে হচ্ছে দিবেন, দেন ওইটা তার যে আউটপুট আছে সেই আউটপুটের স্ক্রিনশটটা নিয়ে আপনি ওখানে দিবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকজন মনে একটা কোশ্চেন করছিল, উনি কোশ্চেনটা একটু আবার করেন, হ্যান্ড রেজ না করে কোশ্চেন করছিল। স্যার আমি বল স্যার, হ্যাঁ বলেন। স্যার 51 স্যার আমি বলছিলাম যে স্যার আপনি বলেন যে পিডিএফ করার সময় যে রুলটা দেব, রুলটা কি শুধু শেষের তিন ডিজিট নাকি পুরোটা দিব স্যার? পুরাটা, পিডিএফ করার সময় ফুল রোল নাম্বারটা দিবেন। হ্যাঁ, প্রত্যেকে পিডিএফ করার সময় আপনার যে স্টুডেন্ট আইডিটা আছে, রোল নাম্বার, সেই রোল নাম্বার পুরোটা দিবেন। অর্থাৎ পিডিএফ ফাইলের নাম হবে, যেমন আমার এখানে পিডিএফ ফাইলগুলোর নাম একরকম, তো আপনাদের পিডিএফ ফাইলের নামটা হচ্ছে রোল নাম্বার দিয়ে, যেমন এটা CC31 পিএড ল্যাব রিপোর্ট দেওয়া আছে, আপনাদের এটা হবে শুধুমাত্র রোল নাম্বার ডট পিডিএফ। সো আশা করি সবাই বুঝছেন রিপোর্ট সাবমিশন কিভাবে করতে হবে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আশা করি নাই, যদি থাকে আমাকে এখন একটু কোশ্চেন করে ক্লিয়ার হয়ে নেন। আর যদি এরপরে যদি কোনো কনফিউশন থাকে সিআর এর মাধ্যমে কথা বলে নিজেরা ক্লিয়ার হয়ে নেবেন আর কি। সিআর বুঝছেন? সিআর জানি কে ছিল? জি স্যার। একটা হচ্ছে মাসুদুর রহমান, আরেকজন ছিল না? রনি, ওর আজকে একটু দাওয়াত আছে তো এক জায়গায়, আসতে পারে। আচ্ছা আচ্ছা, রনি নামে কাউকে মনে হয় আমি জয়েন করতে দেখছিলাম, বাই দ্য ওয়ে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমরা ভিজুয়াল স্টুডিও যখন ওপেন করছি আমাদের এরকম একটা পেজ আসছে। সো এই পেজের মধ্যে আমরা এট ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করব। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন যাতে হচ্ছে আপনারা কোনো কিছু মিস না করেন আর কি। এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করে রাখবেন, আমি হচ্ছে আপনাদের কোশ্চেন সময় মতো নিয়ে নেব। আমি কন্টিনিউয়াসলি আপনাদের পার্টিসিপেন্ট লিস্ট অবজার্ভ করতেছি। সরি হওয়ার কিছু নাই, কেউ যদি কোনো কিছু না বোঝেন সেক্ষেত্রে সে কোশ্চেন করবেন। আর যাদের নামটা এখনো ঠিক নাই, যেমন রোল 53 তাওহিদুর রহমান, আপনার নাম এখনো ঠিক হয় নাই সুন্দরভাবে, আপনার ঠিক করে নেবেন। দেলোয়ার রোল 25 MST বিনা খাতুন 077, আপনারা আপনাদের নামগুলো ঠিক করে নেন, আদারওয়াইজ আপনারা অ্যাবসেন্ট হয়ে যাবেন। ওকে, সো আমরা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করছি। নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা ডায়ালগ বক্স চলে আসছে। সো এই ডায়ালগ বক্স থেকে আমাদেরকে আজকের ল্যাবের জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা কনসোল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব। একটা কনসোল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব, যেটাকে আমরা হচ্ছে কনসোল অ্যাপ। সো কনসোল অ্যাপটা কি? কনসোল অ্যাপের জন্য হচ্ছে আমাদেরকে যে অপশনগুলো চুজ করতে হবে, দেখেন এখানে একটা বক্স আছে, এখানে C# লেখা আছে, এটা C# থাকবে। এখানে লেখা আছে উইন্ডোজ, আমরা এখানে ক্লিক করে এখানে এই যে উইন্ডোজটা আছে সেই উইন্ডোজটাই থাকলো। আমরা এখানে যে ডেস্কটপটা আছে সেই ডেস্কটপের মধ্যে কিছু অপশন আছে, সেই অপশন থেকে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি কনসোল, তাহলে আমরা কনসোলে ক্লিক করব। সো কনসোলে ক্লিক করার পর আমাকে এরকম দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে কনসোল অ্যাপ ডট নেট কোর, আর একটা হচ্ছে কনসোল অ্যাপ ডট নেট ফ্রেমওয়ার্ক। ওকে, সো আমরা এখান থেকে এটা অথবা আইদার এটা যে কোনো একটা দিতে পারি, বাট আমরা প্রথমটা চুজ করতেছি কনসোল অ্যাপ ডট ব্র্যাকেট হচ্ছে ডট নেট কোর। তো এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি নেক্সট বাটনে ক্লিক করব।
তাহলে আজকে আমরা যে ল্যাবটা করছি সেই ল্যাবটা হচ্ছে কনসোল অ্যাপ অ্যাপ্লিকেশনে আমরা হচ্ছে প্রোগ্রাম কিভাবে রান করতে হয় C#.NET এর সেটা আমরা দেখব। আমরা পরবর্তী ল্যাবগুলোতে হচ্ছে সরাসরি উইন্ডোজ ফর্মে চলে যাব। ওকে, সো কনসোল অ্যাপ এর ক্লিক রেখে আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। সো এখানে একটা প্রজেক্ট নেম চাচ্ছে, তো আমরা এখানে যে নেমটা দিব সেটা হচ্ছে সাপোজ আজকে আমরা ল্যাব 2 করছি, আমি এখানে দিলাম হচ্ছে lab_02, তার মানে ল্যাব 02 নামে হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট হবে। দেন আর কিছু করা দরকার নেই, আমরা ক্রিয়েটে যদি ক্লিক করি আমাদের জন্য একটা প্রজেক্ট ওপেন হবে। সেই প্রজেক্ট হচ্ছে কনসোল অ্যাপের একটা প্রজেক্ট আমাদের জন্য ওপেন হবে। সো একটু সময় নিচ্ছে, আমরা এখনই দেখতে পাবো যে আমাদের একটা কনসোল অ্যাপের প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে। একটু ওয়েট করি, প্রসেসিং এর কাজ চলছে। রোল 23 রকি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা স্যার ওই যে কোশ্চেন করার সময় সালাম দিতে হবে না, হ্যাঁ আপনারা ডাইরেক্ট সরাসরি কোশ্চেন করবেন। হ্যাঁ বলেন। স্যার ল্যাব 2 দিলেন, ল্যাব 1 টা তো এটা অন হবে না? আমি যে কোনো নাম দিতে পারি, কোনো সমস্যা আছে? না সমস্যা নাই, আমি ভাবছি ল্যাব অন ওভার করা হয়ে গেছে কিনা এই জন্য। ল্যাব 1 আপনাদের প্রথম দিন একটা ল্যাব নিয়েছিলাম না, সেটা হচ্ছে ল্যাব 1, এবং সেই ল্যাব 1 এ আপনাদের সাথে যে কথাবার্তা বলছি এটাই ল্যাব 1। ও আচ্ছা ঠিক আছে। লাস্ট ক্লাস করছিলেন আপনি? জি স্যার করছিলাম, ওই দিন তো স্যার আপনি ওই যে কিভাবে ইনস্টল করতে হবে এই প্রসেসটা দেখে মানে বলছিলেন। হ্যাঁ, সেটাই ল্যাব 1। ও ওকে ঠিক আছে। ওকে, সো আমাদের একটা ফাইল ওপেন হচ্ছে। আমার কম্পিউটারটা খুব ভারী হয়ে আছে, এখানে একটু সময় নিচ্ছে। ওকে, সো আমাদের এভাবে একটা ফাইল ওপেন হলো, আমরা দেখতেই পাচ্ছি। ওকে ফাইন। সো এখানে বেসিক্যালি আমরা এট ফার্স্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই টোটালি এনভায়রনমেন্ট নিয়ে আমরা একটু পরিচিত হব। পরিচিত হওয়ার পরবর্তীতে আমরা এখানে বেসিক কিছু কনসোল অ্যাপ্লিকেশনে কিছু প্রোগ্রাম আমরা রান করব। রান করে হচ্ছে আমরা জাস্ট কনসোল অ্যাপ অ্যাপ্লিকেশনে কিভাবে একটা প্রোগ্রাম রান করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। বাট আমরা আসলে মূলত কাজ করবো হচ্ছে উইন্ডোজ ফর্মে। সো আজকের যে ল্যাব, সেই ল্যাবটা হচ্ছে শুধুমাত্র কনসোল অ্যাপ অ্যাপ্লিকেশন নিয়ে। আচ্ছা, তো আমরা এখানে একটা প্রজেক্ট যখন ওপেন করলাম, সে ওপেন করার পর আমার এখানে অনেক কিছু শো করতেছে। তো এগুলো আসলে বোঝার কিছু নাই, ফাইল ভিউ টিউ এগুলাতে বিভিন্ন অপশনে বিভিন্ন ধরনের কাজ আছে। তো এগুলো আমরা কাজ করতে করতে দেখবো আর কি, যে আসলে কোন অপশনে কি কাজ করে। আমাদের বাম পাশে কিছু টুল বক্সের জন্য অপশন আছে, সেই টুল বক্সটা এখানে আপাতত টুল নেই, কারণ আমরা হচ্ছে উইন্ডোজ ফর্ম নিয়ে যখন কাজ করবো তখন এই টুল বক্সটা কাজে লাগবে। তো আমাদের এই পাশে নিচে দেখেন, নিচে একটা স্ট্যাটাস বার আছে, সেই স্ট্যাটাস বার হচ্ছে আমরা আমাদের আউটপুট গুলা প্লাস হচ্ছে আমাদের কোনো ইরর থাকলে সেই ইরর গুলো আমরা এখানে দেখতে পাই। এবং ডান পাশে হচ্ছে আমাদের এই প্রজেক্টের যে ফাইলগুলো, সেই ফাইলগুলো হচ্ছে আমাদের ডান পাশে সবসময় শো করে থাকে। সো আমাদের প্রজেক্টের নাম হচ্ছে lab_02, এবং আমরা কাজ করতেছি মূলত কোডিং এর যত ধরনের ইয়া থাকবে সেটা আমরা যে program.cs যে ফাইলটা আছে সেই ফাইলের মধ্যে হচ্ছে আমরা এখানে কাজ করব কনসোল অ্যাপের ক্ষেত্রে। সো ইউজিং সিস্টেম, এটা হচ্ছে এগুলো নিয়ে অডিট হওয়ার কিছু নাই, এগুলা অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে সেভাবেই থাকবে। এগুলো হচ্ছে আমাদের প্রোগ্রামটা রান করার জন্য এই প্রোগ্রামের ব্যাক এন্ডে বিভিন্ন ধরনের লাইব্রেরি ফাংশনগুলো আছে, সেই ফাংশনগুলোকে সে এখানে ইনক্লুডেড করে নেয়। অনেক ধরনের ক্লাস, অনেক কিছু এখানে করে দেওয়া আছে, সেই জিনিসগুলো সেখানে ইনক্লুডেড করে নেয়।
আর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি নেম স্পেস lab02, এটা হচ্ছে মূলত আমাদের প্রজেক্টের নেম। আমরা যে প্রজেক্টটা রান করতেছি সেই প্রজেক্টের নাম অনুসারে হচ্ছে এখানকার নেম স্পেসটা হবে, এবং সেই নেম স্পেসটা একটা ক্লাসের আন্ডারে রান হবে। আমরা প্রত্যেকেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 1 করে আসছি, আমরা জানি ক্লাস কি, অবজেক্ট কি। সো আমরা যে কোর্সটা করতেছি সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 2। আমরা ধরে নিচ্ছি আপনারা অলরেডি ক্লাস, অবজেক্ট এইসব ব্যাপারে আপনারা খুব ভালোভাবেই জানেন। সো এখানে যে কাজগুলো হবে আর কি, সেই কাজগুলো মোটামুটি ক্লাস বেস কাজ হবে, বাট আমরা এখন ফাংশনাল বেস কাজগুলো প্রথমে দেখবো, দেন আমরা যখন প্রজেক্ট করব তখন আমরা ক্লাস বেস কাজের মধ্যে ঢুকবো। সো আমার এই সিপিইউ সিস্টেমটা, আমার এই উইন্ডোজ সিস্টেমটা যখন এই ভিজুয়াল স্টুডিওকে রান করার পরে যে কোডের স্কিম যেটা রান হয় সেটা হচ্ছে মূলত আমাদের এই স্ট্যাটিক ভয়েড মেইন এর আন্ডারে রান হয়। অর্থাৎ আমি যে কোডগুলা লিখবো সেই কোডগুলা মূলত হচ্ছে আমরা এই দুইটা কার্লি ব্র্যাকেটের মাঝখানে হচ্ছে আমরা এই কোডগুলা লিখবো। ঠিক আছে, আমরা দুইটা কার্লি ব্র্যাকেটের মাঝখানে কোডগুলা লিখবো। সো এট ফার্স্ট এখানে একটা বাই ডিফল্ট একটা লাইন লেখা আছে console.writeline, console.writeline এবং hello world বলতেছে। তার মানে বোঝা যাচ্ছে আমরা যদি এই প্রোগ্রামটাকে যদি রান করি তাহলে সে একটা হ্যালো ওয়ার্ল্ড নামে একটা মেসেজ আমাদেরকে শো করবে। তো আমরা যখন এটা রান করবো, এটা যদি সঠিকভাবে যদি রান হয় তাহলে আমরা বুঝবো যে আমার এনভায়রনমেন্টটা ঠিক মতো কাজ করতেছে। সো এটা রান করব কিভাবে? রান করার জন্য আমাকে এই দেখেন আমাদের উপরের বারের মধ্যে এখানে একটা প্লে বাটনের মতো একটা চিহ্ন আছে, সেই প্লে বাটনের মতো চিহ্নতে আমাদেরকে রান করতে হবে, অথবা আমরা এখানে বিল্ডে গিয়ে আমরা বিল্ড সলিউশন দিতে পারি, অথবা রান বিল্ড lab02 আমরা দিতে পারি। বেসিক্যালি আমাদের এখানে একটা বাটন আছে, আমরা এই বাটনটাই প্রেস করব, প্রেস করলে আমাদের এই কোডটা রান হবে। সো আমি রান করলাম, রান করার পরে সেটা বিল্ড হচ্ছে, বিল্ড হওয়ার পরবর্তীতে আমি একটু ওয়েট করি। একটু সময় নিচ্ছে। ওকে, এখানে একটা কনসোল চলে এসেছে। সেই কনসোলের মধ্যে আমাদের যেই আউটপুট আসার কথা ছিল সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। একটু সময় নিয়ে দেখি, ইয়েস উই গট ইট। এই যে হ্যালো ওয়ার্ল্ড, সেই হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা এখানে শো করছে। তার মানে বুঝতে পারছি যে আমাদের এনভায়রনমেন্টটা ওকে। আমরা এই এনভায়রনমেন্টের মধ্যে যদি এখন বিভিন্ন ধরনের প্রোগ্রাম কোড লিখি তাহলে সেই কোডটা ঠিক মতো এক্সিকিউট হবে। ওকে, আমি আবারও এটাকে রান করি, এখন একটু দ্রুতই রান হবে। প্রথমে একটু লোড হতে সময় নিয়েছিল, এখন দ্রুতই রান হচ্ছে। হ্যালো ওয়ার্ল্ড এটা রান হচ্ছে। ওকে, সো আমরা বেসিক্যালি কনসোল অ্যাপে তেমন কোনো কাজ দেখবো না, এটা খুবই বেসিক জিনিস। কনসোল অ্যাপের মধ্যে আমরা জাস্ট কয়েকটা জিনিস শিখবো। সেটা হচ্ছে প্রথমত কিভাবে একটা লাইনকে প্রিন্ট করতে হয়, কিভাবে একটা লাইনকে কিভাবে আমরা ইনপুট নিব, এই জিনিসগুলো হচ্ছে আমরা মূলত হচ্ছে দেখবো আর কি। আচ্ছা, প্রথমত আমরা সাপোজ আমরা এখানে সবাই একটু ভালোভাবে খেয়াল করব, আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো একটু ভালোভাবে খেয়াল করতে হবে। আমরা এখন আমি আপনাদেরকে যে কাজগুলো দেখাবো বা কিভাবে প্রোগ্রাম রান করতে সেটা দেখানোর পরে আপনাদেরকে কিন্তু কয়েকটা প্রবলেম দেওয়া হবে, সেই প্রবলেমগুলো হচ্ছে আপনাদেরকে রান করতে হবে। ওকে, তো এট ফার্স্ট প্রথমত হচ্ছে একটা লাইন কিভাবে প্রিন্ট করতে হয় কনসোলে, সেটার জন্য আমাদের যে কমান্ড বা যে সিনট্যাক্স, সেই সিনট্যাক্সটা হচ্ছে console.writeline, console.writeline, এটা console.writeline এবং হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, আমি এখন এই লেখাটাকে যদি আমরা কমেন্টস করতে চাই তাহলে আমরা কন্ট্রোল শিফট কে, জাস্ট এ মিনিট, কন্ট্রোল শিফট কে সি, ওকে, রাইট বাটন ক্লিক করে এখানে একটা কমেন্টের অপশন আছে, শর্টকাটটা আমি বলছি একটু পরে, অথবা এডিটে গিয়ে রিফ্যাক্টর,
জাস্ট এ মিনিট। সো আমরা কন্ট্রোল কে সি যদি দিই তাহলে এটা কমেন্টস হয়ে যাবে, কন্ট্রোল কে সি। তো আমরা একটু লিখে নিতে পারি, আপনাদের প্রত্যেকে খাতা একটু লিখে নেন। আমি আপনারা ল্যাব ক্লাস করতেছেন, আপনাদের প্রত্যেকের কাছে ডকুমেন্টস থাকবে, পেন খাতা এগুলো সবসময় অ্যাভেলেবেল রাখতে হবে। তো আমরা এটা কমেন্টস করার জন্য আমরা যেটা প্রেস করব সেটা হচ্ছে, আমরা লাইনের আগে দুইটা স্ল্যাশ চিহ্ন যদি দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে এটা কমেন্টস হিসেবে কাউন্ট হবে। অথবা আমরা কিবোর্ড থেকে যে শর্টকাটটা ইউজ করবো সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস কে প্লাস সি, এটা হচ্ছে কমেন্টস করার জন্য। ফর কমেন্টস সবাই দেখতে পাচ্ছি? একটু রেসপন্স করেন দুই একজন। স্যার দেখতে পাচ্ছি স্যার, একটু ছোট স্যার, স্যার লেখাগুলো ওকে একটু ছোট স্যার, একটু বড় করে দিলে ভালো হয় স্যার। ওকে ঠিক আছে, একটু বড় করে দিচ্ছি। আমার মাউসে একটু সমস্যা আছে, ঠিক করছি আমি। ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার। আর আমরা যদি কোনো একটা লাইনকে যদি আনকমেন্ট করতে চাই তাহলে আমরা সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস কে প্লাস ইউ, ওই লাইনের মধ্যে কার্সর রেখে আমরা কন্ট্রোল প্লাস কে প্লাস ইউ যদি দিই তাহলে সেটা কি হবে, আনকমেন্টস হয়ে যাবে। ওকে, অথবা রিমুভ কমেন্টস। সো তিনটা লাইন এখানে কমেন্টস হিসেবে আছে। আমি এই লাইনগুলো আপনাদেরকে রেখে দিব, এগুলো পরবর্তীতে আপনাদেরকে লেকচারের ডকুমেন্টস হিসেবে আপনাদেরকে দিয়ে দিব। সো আমি এগুলো মুছতেছি না, এগুলো কমেন্টস হিসেবে থাকলো। ওকে, সো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা লাইনকে ইম্পোর্ট নিব, একটা লাইনকে কি করব, ইম্পোর্ট নিব। সে লাইনকে ইম্পোর্ট নিয়ে পরবর্তীতে সেটা হচ্ছে আবার আমরা আমাদের ডিসপ্লেতে শো করবো। যেমন আমরা এখানে লিখছিলাম হ্যালো ওয়ার্ল্ড, এখন এই হ্যালো ওয়ার্ল্ড আমরা প্রয়োজন হচ্ছে কিবোর্ড থেকে ইম্পোর্ট নেব, এই কিবোর্ড থেকে ইম্পোর্ট নিয়ে আমরা সেই হ্যালো ওয়ার্ল্ডটা শো করার চেষ্টা করব। সো আমরা এটা কিভাবে করতে পারি, আমরা প্রথমে একটা স্ট্রিং, আমি আপনাদেরকে ভেরিয়েবলগুলো নিয়ে আরো ক্লাসের মধ্যে অনেক কিছুই বলবো, এগুলো আপনাদের স্ট্রিং এর উপর আলাদা কিছু ক্লাস নিব। সো বেসিক্যালি আমরা ডাটা টাইপ সম্পর্কে জানি, ডাটা টাইপগুলো কিভাবে ডিক্লেয়ার করতে হয়। আমি এখানে একটা ডাটা টাইপ ডিক্লেয়ার করতেছি স্ট্রিং নামে, সেই স্ট্রিং এর জন্য আমি একটা লিখলাম হচ্ছে মেসেজ, স্ট্রিং মেসেজ লিখে আমি ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমি লিখলাম হচ্ছে কনসোল ডট রিড লাইন, কনসোল ডট রিড লাইন। তার মানে সে একটা লাইনকে রিড করবে, সেটা লাইনকে রিড করবে। আচ্ছা, লাইনকে রিড করে সে কোথায় রাখবে, সে রাখবে হচ্ছে মেসেজের মধ্যে। কোথায় রাখবে, মেসেজের মধ্যে। ওকে, সো আমি এখন যদি বলি কনসোল ডট রাইট লাইন এবং ব্র্যাকেট, আমরা একটু আগে দিয়েছিলাম হ্যালো ওয়ার্ল্ড, আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম হচ্ছে শুধু মেসেজ, এবং লাস্টে অবশ্যই সেমিকোলন চিহ্নটা ইউজ করতে হবে। তাহলে এই দুইটা লাইনের মাধ্যমে কি হচ্ছে, আমরা একটা মেসেজ নামে একটা স্ট্রিং ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলের মধ্যে সে একটা মেসেজকে রিড করছে। কোথা থেকে রিড করবে, কনসোল থেকে, এবং সেটা হচ্ছে আমরা রাইট লাইন দিয়ে আমরা মেসেজ স্ট্রিংটাকে আমরা আমাদের কনসোলের মধ্যে প্রিন্ট করতে যাচ্ছি। তো আমি প্রোগ্রামটাকে রান করতেছি, রান করার পরে এখন আমার এখানে কার্সরটা ব্লিঙ্কিং করছে, তাই না? তো আমরা এখানে লিখলাম হচ্ছে সাপোজ বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি দিয়ে আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে আমার এখানে আবার একটা মেসেজ, আবার একটা লাইন চলে আসছে, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। তো আমি প্রথমে যখনই এই লাইনটাকে রিড করে যখনই এন্টার দিয়েছি তখনই সাথে সাথে আমার স্ট্রিং এর এই মেসেজের যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের মধ্যে চলে আসছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, এবং আমি আবার সেই ওপেন ইউনিভার্সিটি লাইনটাকে কি করছি, এখানে প্রিন্ট করছি। তো আমরা বেসিক্যালি এখানে কি শিখলাম, বেসিক্যালি আমরা এখানে শিখলাম কিভাবে একটা লাইনকে ইনপুট নিতে হয় এবং কিভাবে একটা লাইনকে আউটপুট আকারে আমরা শো করতে পারি। সো এতটুকু সবাই ক্লিয়ার? এনি কনফিউশন, এনি ডাউট? স্যার ইয়েস, না স্যার।
ইয়েস স্যার ফুল 70। স্যার এই উপরেরটা দিয়ে আমরা হচ্ছে ইনপুট নিতেছি আর নিচেরটা দিয়ে হচ্ছে আমরা আউটপুট নিতেছি স্যার। হ্যাঁ তাই তো বললাম। জি স্যার। ওকে আচ্ছা, রোল 47। স্যার এখানে আমি নরমালি দুইটা বুঝতে পেরেছি। একটা করছেন আমার এখানে আমরা যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করব তখন অন্য ল্যাঙ্গুয়েজে যেমন আমার লোয়ার কেসে লিখতে হতো, এখানে কি ওই রকম কোনো বিষয় আছে নাকি স্যার, ক্যাপিটাল বা স্মল লেটার নিয়ে? না না, ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় এরকম কোনো বিষয় নেই, বাট আমরা সবসময় খেয়াল করব ভেরিয়েবলটা আমাদের প্রোগ্রামের নামের কনভেনশন অনুসারে যাতে হয়, এবং স্টার্টিংটা আমরা সবসময় স্মল লেটার দিয়ে শুরু করব। হ্যাঁ, যেমন সাপোজ আমি একটু পরে আপনাদেরকে এগুলো নিয়ে আমি বলতাম, যাই হোক সাপোজ আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি ইন্টিজার ইন্টি, আমি দিলাম হচ্ছে নাম ফার্স্ট নাম্বার, তাহলে আমি এখানে ফার্স্টটা এফটা হচ্ছে ছোট হাতে লিখছি এবং এই নাম্বারটা হচ্ছে বড় হাতে লিখছি। এভাবে আমরা হচ্ছে আমাদের ভেরিয়েবলের নেমগুলো ডিক্লেয়ার করব। সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর কোডিং এর লাইনের এই কোডিং এর স্মার্টনেস প্লাস হচ্ছে আমাদের যে কেউ যাতে আমাদের কোডগুলো খুব ভালোভাবে বুঝে। সি শার্পের ক্ষেত্রে আমরা এই ফরম্যাটটা ইউজ করব, ভেরিয়েবল নাম ইউজ করার ক্ষেত্রে ভেরিয়েবলের ফার্স্ট অক্ষরটা আমরা ছোট হাতে দিব এবং তারপরের এই যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডের অক্ষরটা আমরা বড় হাতে দিব। ঠিক আছে, এবং আমরা একটা ইউজফুল নাম ইউজ করবো যাতে হচ্ছে আমাদের প্রোগ্রামের কোড গুলাতে ভেরিয়েবল গুলার ডিক্লারেশন গুলো বুঝতে সুবিধা হয়। ওকে, নেক্সট রোল 5 জাহিদুল সরকার। ইয়েস স্যার আরেকটা কোশ্চেন স্যার, হ্যাঁ বলেন। এখানে ভেরিয়েবলটা বুঝতে পেরেছি, এখানে যে কমান্ড লাইনগুলো কনসোল ডট রাইট লাইন এই যে ফরম্যাটটা আছে এখানেও ক্ষেত্রে কি ওই রকমই আমাদের যে স্ট্রাকচারটা এখানে আছে ওইটাই ফলো করতে হবে? হ্যাঁ অবশ্যই এটা ফলো করতে হবে, এটা তো এখানকার সিনট্যাক্স। হ্যাঁ, আমরা সি শার্পে যে কোডগুলো রান করছি সেই রান কোড করার জন্য এই সিনট্যাক্স গুলো আমাদেরকে ফলো করতে হবে। থ্যাংক ইউ স্যার। ওকে, রোল 5 জাহিদ। স্যার ওই যে আমাদের যে ফর কমান্ড স্যার রিমুভ কমান্ড স্যার এগুলো স্যার অ্যাপ্লাই করবো কিভাবে স্যার? যে লাইনটা আমরা স্যার রিমুভ করতে চাই সেখানে কি কন্ট্রোল কে ইউজ করলেই হবে স্যার? কে প্লাস ইউ কে প্লাস সি, যেমন আমরা এই লাইনটা আমি কমেন্টস করব, আমি এখন এখানে কার্সরটা রেখে কন্ট্রোল কে সি দিলাম, তাহলে লাইনটা কমেন্টস হয়ে গেল না? জি স্যার বুঝছি। আবার এটা যদি রিমুভ করতে চাই কার্সরটা এখানে রেখে কন্ট্রোল কে ইউ, তাহলে এটা আনকমেন্ট হয়ে গেল। জি স্যার বুঝতে পারছি স্যার। ওকে আমি লিখে দিয়েছি, হ্যাঁ লিখে দিয়েছি। তো সবাই একটু ক্লাস একটু ভালোভাবে মনোযোগ দিতে হবে, তাহলে ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে ক্লাসের মধ্যে সলিউশনে চলে আসবে আর কি। আচ্ছা, তাহলে আমরা শিখলাম হচ্ছে একটা লাইন কিভাবে ইম্পোর্ট নিতে হয় এবং একটা লাইনকে কিভাবে আউটপুটে শো করতে হয়। ওকে, এখন আমরা যে কাজটা করব খুব বেসিক ছোট একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা দুইটা নাম্বারকে ইনপুট নিব এবং সেই দুইটা নাম্বারকে হচ্ছে আমরা যোগ করে আউটপুট আকারে আমরা শো করব। তো এটা করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথমত একটু সুন্দরভাবে লিখছি, তাহলে আমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। কনসোল ডট রাইট লাইন ব্র্যাকেট লিখলাম হচ্ছে এন্টার দ্য ফার্স্ট নাম্বার। ওকে, দেন আমি উপরে হচ্ছে দুইটা নাম্বার ডিক্লেয়ার করলাম, ইন্টিজার ফার্স্ট নাম্বার কমা ইন্টিজার কমা সেকেন্ড নাম্বার কমা সাম, এটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আমি এটা কেটে দিলাম এখানে। সো আমি প্রথমত হচ্ছে এন্টার দ্য ফার্স্ট নাম্বার এই লেখাটা লিখছি, তাহলে আমার কনসোলে শো করবে এন্টার দ্য ফার্স্ট নাম্বার। তাহলে আমাকে নাম্বারটা কি করতে হবে, রিড করতে হবে, তাই না? তো আমি রিড করব, কিভাবে রিড করব? আচ্ছা, রিড করে নাম্বারটা রাখবো কোথায়? আমি ফার্স্ট নাম্বার যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলে। ওকে, আমি যখনই ফার্স্ট নাম্বার ভেরিয়েবলটাকে মধ্যে যখন আমি ডাটাটা রাখবো, আমাকে খেয়াল রাখতে হবে আমার যে ভেরিয়েবলে ডাটা রাখছি সেই ভেরিয়েবলটা কোন টাইপের। এখন আমি যে ফার্স্ট নাম্বারটা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি সেটা হচ্ছে ইন্টিজার টাইপের, রাইট? ওকে, এখন আমি যখন কনসোল থেকে যখন কোনো ডাটাকে ইনপুট হিসেবে নিব সেটা সবসময় হচ্ছে স্ট্রিং আকারে থাকে। কি আকারে থাকে? স্ট্রিং আকারে থাকে। তার মানে আমি যখন একটু আগে দেখেছি যে আমরা এখানে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি রিডলাইন করেছি, তো সেক্ষেত্রে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিটা ছিল হচ্ছে একটা স্ট্রিং। তো ঠিক একইভাবে আমি যখন রিড লাইন কমান্ডটা ইউজ করব তখন আমার যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা স্ট্রিং হিসেবে আসবে।
সো আমরা এই স্ট্রিংটাকে হচ্ছে ইন্টিজারে কনভার্ট করব পার্সিং এর মাধ্যমে। দুইটা মেথড আছে, আমরা পার্সিং করে করতে পারি অথবা কনভার্ট ইন্টিজার 32 এরকম করে আমরা করতে পারি। আমরা ওয়ান বাই ওয়ান দেখি। আমরা আপাতত শিখছি কিভাবে পার্সিং করে হচ্ছে আমাদের যে স্ট্রিং থাকে সেই স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করতে হয়। তো আমাদের কমান্ডটা কি সবাই একটু ভালো করে খেয়াল করবেন। int.parse এবং পার্স লেখার পরে ব্র্যাকেটের মধ্যে আমি কি পার্স করতে চাচ্ছি, আমি পার্স করতে চাচ্ছি কনসোল ডট রিড লাইন। তার মানে কনসোল থেকে সে কোনো কিছু রিড করবে, রিড করে সে এই পার্টস যে বিল্ট ইন ফাংশনটা আছে ইন্টিজারের মধ্যে যেটা আছে এর মধ্যে দিয়ে দিবে। তাহলে সেক্ষেত্রে ওই ভ্যালুটা ইন্টিজারে কনভার্ট হয়ে কোথায় থাকবে, ফার্স্ট নাম্বার যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলে থাকবে। সো আমি এই দুইটা লাইনকে কপি করলাম, আবার কপি করে আমি এই দুইটা লাইনকে পেস্ট করে দিচ্ছি। জাস্ট গিভ এ মোমেন্ট। সো এখানে আমি লিখে দিলাম সেকেন্ড নাম্বার। সবাই একটু ভালোভাবে খেয়াল করেন, হ্যাঁ, খেয়াল করে দেন হচ্ছে পরবর্তীতে কোশ্চেন করতে হবে। আমি যা বলতেছি সব সহজ ভাষায় বলছি, আমি কঠিন ভাষায় কিছু বলছি না। সেকেন্ড নাম্বার, ওকে। সো আমি একটা ফার্স্ট নাম্বার নিয়ে নিলাম, একটা সেকেন্ড নাম্বার নিয়ে নিলাম, এবং এই লাইনগুলোতে কি হচ্ছে, প্রথমত হচ্ছে ফার্স্ট নাম্বারের মধ্যে আসছে একটা ভ্যালু, সেই ভ্যালুটা আমি কিবোর্ড থেকে নিব, সেজন্য আমি এখানে লিখলাম কনসোল ডট রিড লাইন। তো সেই ভ্যালুটা যখন আমি অ্যাড করব, যখন আমি কিবোর্ড থেকে প্রেস করব কনসোলে, সেই ভ্যালুটা এই ফাংশনের মাধ্যমে ইন্টিজার ডট পার্স এর মাধ্যমে সে চলে যাবে হচ্ছে এই ফার্স্ট নাম্বার যে ভ্যারিয়েবলটা আছে ইন্টিজার, সেই ভ্যারিয়েবলের মধ্যে সে চলে যাবে। ওকে, দেন আমাদের যে সেকেন্ড নাম্বারটা আছে সেই সেকেন্ড নাম্বারের জন্য আমি লিখলাম এন্টার দ্য সেকেন্ড নাম্বার, এবং সেই সেকেন্ড নাম্বারের মধ্যে তখন আমার কিবোর্ড থেকে আমার এই লাইনের কারণে আমাকে কিবোর্ড থেকে একটা ভ্যালু চাইবে, সেই ভ্যালুটা আমরা দিয়ে দিব, দিলে সেই ভ্যালুটা চলে যাবে সেকেন্ড নাম্বার ভেরিয়েবলে। দেন আমি সাম নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, সেই সামের মধ্যে রাখবো ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার। তার মানে ফার্স্ট নাম্বারের ভ্যালুটা এবং সেকেন্ড নাম্বারের ভ্যালুটা যোগ হয়ে থাকবে সামের মধ্যে। এবং এখন এই যে সামটা আছে, যে যোগটা আছে, সেই যোগটা কি ইন্টিজার টাইপে আছে নাকি হচ্ছে স্ট্রিং টাইপে আছে? আমি একজনকে কোশ্চেন করি, আপনি ক্লাসে মনোযোগ আছেন কিনা একটু চেক করি। রোল 21 সাব্বির আহমেদ। রোল 21 সাব্বির, আর ইউ হিয়ার? ওকে, কোশ্চেন করার সাথে সাথে যদি আনসার করতে না পারেন বা কথা না বলেন, তাহলে কিন্তু আমি ধরে নিব আপনি ক্লাসের মধ্যে নেই, অথবা আপনি জয়েন করে বসে আছেন এবং আপনার উপস্থিতি কিন্তু অ্যাবসেন্টে চলে যাবে। রোল 21 সাব্বির আহমেদ, আর ইউ হিয়ারিং মি? রোল 19 রোকেয়া জান্নাত, আর ইউ হিয়ার? জি স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা দেখি বলেন তো, আমি এখানে যে সাম নামে যে ভেরিয়েবলটা নিয়েছি এর মধ্যে যখন আমি দুইটা নাম্বারকে যোগ করে রাখছি, এই ভ্যালুটা কোন টাইপের ভ্যালু হবে? স্যার ইন্টিজার টাইপের। ইন্টিজার টাইপের, ওকে, ভেরি গুড। সাবমিট তাহলে নাই, 17 সিরিজের সাবমিট। আমি কিন্তু খাতা কলম নিয়ে বসে থাকি, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের অ্যাক্টিভিটি গুলো মার্ক করি সব সময়, আমি এভাবেই ফলো করি আর কি। ওকে রোকেয়া, ভেরি গুড। সো এটা হচ্ছে ইন্টিজার টাইপের, সে হচ্ছে সামের মধ্যে ভ্যালুটা রেখে দিবে। আচ্ছা, সো এখন যেটা হবে, হ্যাঁ বলেন। স্যার এই যে পার্স, এই যে ইন্টিজার যে পার্স মানে সেকেন্ড নাম্বার বা ফার্স্ট নাম্বারের পরে এই যে পার্সটার কাজটা কি স্যার? পার্টসের কাজের কথা তো একটু আগে বলছি, আপনারা কেউ কি বুঝাইতে পারবেন ওনাকে পার্টসের কি কাজ? কে বুঝাতে পারবেন? একটু হাত তুলেন তো, হ্যাঁ দেখি বুঝান তো ওনাকে।
নরমালি আমরা যে ডাটাটা ইনপুট দেই এটা স্ট্রিং টাইপের থাকে, কিন্তু আমাদের কাজ করছি আমরা এখানে ইন্টিজার টাইপের ডাটা নিয়ে। এই জন্য এটাকে পার্স ফাংশনের মাধ্যমে int ডট পার্স এই ফাংশনের মাধ্যমে ইন্টিজারে কনভার্ট করে আমরা ভেরিয়েবল অ্যাসাইন করব। ওকে, সোহেল রানা বুঝছেন? স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার স্ট্রিং মানে মানে আমরা যে 1 2 3 এগুলো কি স্ট্রিং স্যার? হ্যাঁ, সবই স্ট্রিং। আমরা যখন কিবোর্ড থেকে যে কোনো কিছু যখন ইনপুট নিব সবই স্ট্রিং, আচ্ছা এবং আমরা যখন কোনো কিছু আউটপুটে দিব সেটা আবার স্ট্রিং হিসেবে আমাকে আউটপুটে দিতে হবে। জি স্যার। ওকে, ঠিক আছে। ওকে, সো তাহলে বোঝা যাচ্ছে কনসোলের মধ্যে আমরা যে ভ্যালুগুলা নিব সেই ভ্যালুগুলা সবসময় স্ট্রিং আকারে থাকে, এবং কনসোলের যে ভ্যালুগুলো আমরা প্রিন্ট করতে চাচ্ছি বা দেখাতে চাচ্ছি সেগুলো স্ট্রিং আকারে থাকে। এখন আমার টার্গেট হচ্ছে সামের মধ্যে যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটাকে আউটপুটে দেখানো। তাহলে আউটপুটে দেখানোর জন্য আমাকে লিখতে হবে কি, কনসোল ডট রাইট লাইন ব্র্যাকেট, আমি কি করলাম, লিখলাম সামেশন অফ টু নাম্বারস, এই কথা লিখলাম সামেশন অফ টু নাম্বারস। ওকে, এখন আমি কি করলাম, এখানে একটা স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নিলাম, সেই স্ট্রিং এর নাম দিলাম হচ্ছে রেজাল্ট। স্ট্রিং এর নাম দিলাম হচ্ছে কি, রেজাল্ট। ওকে, সো এই রেজাল্টের মধ্যে আমি রাখছি সামকে, এবং সেটাকে আমি কনভার্ট করতেছি স্ট্রিং এ। তাহলে আমরা নতুন আরেকটা সিনট্যাক্স শিখলাম, সেটা হচ্ছে কোনো একটা ইন্টিজার টাইপ, কোনো একটা ডাবল টাইপ, কোনো একটা ফ্লোটিং টাইপ, যেটা টাইপকে যদি আমরা স্ট্রিং এ কনভার্ট করতে চাই, আমরা সিম্পলি সেই ভেরিয়েবলের সাথে ডট যদি টু স্ট্রিং লিখে দিই, তাহলে সেক্ষেত্রে ওই ভ্যালুটা সামের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে, এবং সেটা চলে যাচ্ছে এখন কোথায়, রেজাল্ট নামে যে স্ট্রিং ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলের মধ্যে। এখন আমি আউটপুটে দেখাতে চাচ্ছি সামেশন অফ টু নাম্বারস, তাহলে এই কনসোলের মধ্যে আমি যখন এখানে প্লাস দিয়ে দিব, তার মানে হচ্ছে এই লেখাটার সাথে, আমি এখানে যে লিখলাম এই লেখাটার সাথে আমার এখানে এই প্লাসের পরে আমি যদি এখানে লিখে দিই রেজাল্ট, রেজাল্ট হচ্ছে একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল যার মধ্যে অ্যাকচুয়ালি এখন আমার সামের যে ভ্যালুটা সেটা স্ট্রিং আকারে আছে, তাহলে সেটা কনক্যাটেনেট হয়ে এই লাইনের সাথে যোগ হয়ে যাবে। আমরা যখন ডাবল কোটেশন দিয়ে কোনো কিছু লিখবো, এটা টোটালটা হচ্ছে স্ট্রিং ডিফাইন করে, এবং প্লাস দিয়ে যখন রেজাল্ট দিচ্ছি তাহলে সেই কি হচ্ছে, রেজাল্ট নামে যে রেজাল্টের মধ্যে যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটাকে এই স্ট্রিং এর সাথে সে কনক্যাটেনেট করে ফেলছে অটোমেটিক্যালি। এখন আমি এটাকে রান করে দেখি। সো এটা যখন রান হচ্ছে, জাস্ট এ মিনিট, আমাদের আগের যে কনসোলটা আছে সেটা আমি একটু ক্লোজ করে দিই, আবার একটু রান করি। ওকে, সো এখানে প্রথমত আমাকে কিছু একটা ভ্যালু ইনপুট চাচ্ছে, তাই না? আমি একটু দেখে আসি আমার কোডের প্রথমে কি ছিল, কারণ এই জায়গায় যে কোডটুকু, সেই কোডটুকুর কারণে এই রিড লাইনটাকে সে নিচ্ছে। আমি এই কোডটুকুকে আবারও কমেন্টস করে দিচ্ছি। আমাদের কাজ আসলে মূলত এখন এখান থেকে শুরু হচ্ছে, তাই না? ওকে, এখন আমি যদি রান করি, সো আমি যদি এখন রান করি এবং এটাকে আমি ক্লোজ করে দিলাম, আমি এখন এটাকে আবার রান করছি। সো এখানে আমাকে বলছে এন্টার দ্য ফার্স্ট নাম্বার, এন্টার দ্য ফার্স্ট নাম্বার। সো আমি দিলাম হচ্ছে 25, দিয়ে আমি এন্টার দিলাম। দেন আমাকে বলছে এন্টার দ্য সেকেন্ড নাম্বার, আমি দিলাম হচ্ছে 30, দিয়ে এন্টার দিলাম। দেন এখানে দেখেন সামেশন অফ টু নাম্বারস 55 দেখাচ্ছে, রাইট? তার মানে প্রথম নাম্বারটা সে ইনপুট হিসেবে নিয়ে ফার্স্ট নাম্বারে রাখলো, সেকেন্ড নাম্বারটা সে ইনপুট হিসেবে নিয়ে সে সেকেন্ড নাম্বারে রাখলো, এবং সামের মধ্যে সে দুইটা যোগ করলো, এবং সেই সামটাকে আবার স্ট্রিং এ কনভার্ট করলো, কনভার্ট করে দেন এখানে সামেশন অফ টু নাম্বারস
এর মধ্যে সে আমাকে এই রেজাল্টটা শো করছে। সো আমি আবার একবার রান করে দেখাই, কোডের সাথে আপনার একটু রান যে করছি সেটা একটু মিলিয়ে দেখেন। প্রথমত আসছে ফার্স্ট নাম্বার, দেন আমি এখানে ইনপুট দিলাম হচ্ছে 20, দেন আসছে সেকেন্ড নাম্বার ইনপুট দিলাম হচ্ছে 15, দেন এন্টার দিলাম। সামেশন অফ টু নাম্বারস, অর্থাৎ এই লাইনটা প্রিন্ট হচ্ছে, তার সাথে 35 ভ্যালু প্রিন্ট হচ্ছে, এই যে 35টা আছে রেজাল্টের মধ্যে। সো আমরা বুঝতে পারছি কিভাবে একটা প্রোগ্রামকে কনসোল অ্যাপ্লিকেশনে রান করতে হবে। প্রথমত আমাকে কিভাবে ইম্পোর্ট নিতে হবে সেটা দেখতে হবে, দেন হচ্ছে কিভাবে আউটপুট শো করতে হবে সেটা দেখতে হবে, এবং খেয়াল রাখবো কনসোল থেকে যে কোনো কিছু যখন আমি ইম্পোর্ট নিব তখন সেটা হচ্ছে স্ট্রিং আকারে থাকে, এবং সেটাকে আমাকে কনভার্ট করে আমি যে ভেরিয়েবলের ডেটা টাইপের মধ্যে নিতে চাচ্ছি তাতে কনভার্ট করতে হবে। তার জন্য আমাদের কমান্ড হচ্ছে int.parse, এবং আমাদের যে স্ট্রিং যে ভ্যারিয়েবলটা সেই ভ্যারিয়েবলের মধ্যে যদি আমরা আবার কোনো প্রকার ইন্টিজার টাইপের ডাটাকে যদি রাখতে চাই তখন সেটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করে নিব sum.toString এর মাধ্যমে। সো আশা করি আপনারা এতটুকু, আমি খুবই বেসিক আলোচনা করছি আজকে, তো এতটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। এতটুকু বুঝলে আজকের ক্লাসের মোটামুটি সার্থকতা হবে আর কি। সো 47 আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, ইয়েস স্যার। স্যার এখানে একটা বিষয় আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমরা যখন কোনো কিছু অ্যাড করে দুইটা সাম করে একটা স্টোর করার জন্য আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি, ওইখানে যদি আমরা এই প্রোগ্রামের ক্ষেত্রে ওইটাই যদি আমরা স্ট্রিং হিসাবে ডিক্লেয়ার করি তখন এই যে রেজাল্ট নামে তো এই ভেরিয়েবলটা আমাদের ডিক্লেয়ার করা লাগে না স্যার। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন আপনি যে সাম নামে যে ভেরিয়েবলটা আছে সেটা স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করবেন, তাই না? তো সাম নামে যে ভেরিয়েবলটা আছে সেটা যদি স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করি তাহলে সেক্ষেত্রে ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার এই দুইটা নাম্বারকে যোগ করে সে কি স্ট্রিং এর মধ্যে রাখতে পারবে? পারবে না। সেক্ষেত্রে আমাকে না, সেটা পারবেন না, কিন্তু সেক্ষেত্রে আপনার যে চাহিদা সেটাও এখানে পসিবল। যেমন আপনি যে কথাটা বললেন সেটা আমি একটু অন্যভাবে আপনাকে করে দেখাই। যেমন সাপোজ আমি এটাকে কমেন্টস করে দিলাম, আপনি বলতে চাচ্ছেন আপনি এখানে একটা স্ট্রিং নামে একটা রেজাল্ট ভেরিয়েবল নেবেন, নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে আমি এখানে ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার দিয়ে দিলাম। আমার এখানে এরর দেখাচ্ছে, রাইট? রেড চিহ্ন দিয়ে এরর দেখাচ্ছে। আচ্ছা, এটা সলিউশনটা হচ্ছে আমি যদি এখানে একটু ব্র্যাকেট দিয়ে দিই এবং এখানে যদি আমি লিখে দিই টু স্ট্রিং এবং এখানে যদি ব্র্যাকেট দিয়ে দিই তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। আমি আসলে আপনাদেরকে একটু সিম্পলি বোঝানোর জন্য এক লাইনে কোড না করার জন্য আমি আপনাদেরকে একটু ভেঙে মেঘে হচ্ছে দেখাচ্ছি যে আসলে ঘটনাগুলো কি ঘটছে। সো আমি এখানে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার একটা ভেরিয়েবলে না রেখেও কিন্তু সরাসরি যোগ করে ব্র্যাকেট দিয়ে একটা টু স্ট্রিং করে দিয়েছি। তার মানে আলটিমেটলি এই দুইটা নাম্বার যোগ করে একটা ইন্টিজার টাইপের ভ্যালু হচ্ছে, সেই ভ্যালুটাকে আবার সে স্ট্রিং এ কনভার্ট করে রেজাল্টের মধ্যে রেখে দিচ্ছি। এখনো যদি আমি রান করি তাহলে সেটাও কাজ করবে। বুঝছেন মনোয়ার নাকি কি হ্যাঁ স্যার। ওকে, সো এতটুকু যদি আপনারা বুঝে থাকেন এবং তাহলে আমি আপনাদেরকে এখন কয়েকটা প্রবলেম দিব, সেই প্রবলেমগুলো আপনাদের হচ্ছে রান করতে হবে। সো এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি এনি কোশ্চেন, আদারওয়াইজ ইয়েস ওকে। স্যার আমরা এই যে সাম সমান সমান ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার দিলাম, আমরা এই যে রেজাল্টটা এই জায়গা না দিয়ে আমি যদি ডাইরেক্ট এই সামটা এই জায়গা দিয়ে দিই তাহলে কি হবে না স্যার? রেজাল্ট না দিয়ে আপনি সাম দিবেন? হ্যাঁ, ডাইরেক্ট আমি সামটাই দিয়ে দিব এই জায়গা। সেটা কোন হিসাবে, কি হিসাবে ডিক্লেয়ার করবেন, স্ট্রিং নাকি ইন্টিজার? সেই ইন্টিজার হিসেবে। হ্যাঁ হবে, বাট হচ্ছে আপনাকে আলটিমেটলি যখন এই ভ্যালুটাকে, যেমন উনি যেটা বললো, আমি আবার মনোয়ারের লাইনটা আমি কমেন্টস করে দিচ্ছি। উনি যেটা বললো যে ইন্টিজার হিসেবে সে ডিক্লেয়ার করলো, সে হচ্ছে এইসব রেজাল্টগুলো নিতে চাচ্ছে না, এটা কমেন্টস হিসেবে আছে। তাহলে সামের মধ্যে একটা ভ্যালু আছে, রাইট? জি স্যার। তাহলে এই জায়গায় আপনি সাম লিখে ডট টু স্ট্রিং করে দিবেন, তাহলে ওকে স্যার, ওকে স্যার, বুঝতে পারছি স্যার। এবার মানে আপনি প্রয়োগ ক্ষেত্রটা বুঝেন, বাকিটুকু হচ্ছে আপনি যেভাবে খুশি আপনার মতো করে আপনি ইমপ্লিমেন্ট করেন, সমস্যা নেই। আমি আপনাদেরকে বেসিক সিনট্যাক্স গুলো বোঝাচ্ছি। তারা এখন দেখেন সামের মধ্যে হচ্ছে আসলে মূলত
ইন্টিজার ভ্যালুটা আছে। এখন আমি লাস্টে এখানে কি করলাম, সাম ডট টু স্ট্রিং করে দিলাম, তাহলে সেক্ষেত্রে সে এখন রান করলেও কাজ করবে। সো বুঝতে পারছেন সোহেল? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, এনি মোর কোশ্চেন? আমি খুবই স্লো মোশনে একদম লাইন টু লাইন আপনাদেরকে কোড বোঝাচ্ছি, যদিও আপনারা এখন থার্ড ইয়ারে আছেন, আপনাদেরকে এত লাইন টু লাইন কোড বোঝানো উচিত না। একটু দেখাই দিলে আপনাদের পারতে হবে, এরকম টেন্ডেন্সি নিয়ে ক্লাস করতে হবে আর কি। বাট আমি আপনাদেরকে খুব ভেঙে ভেঙেই বোঝাচ্ছি। সো আপনাদের যদি কারো যদি কোনো প্রকার কনফিউশন না থাকে এতটুকু পর্যন্ত, সো আপনারা প্রত্যেকে ভিজুয়াল স্টুডিওটা রান করবেন এবং আপনাদেরকে এখন আমি যে কাজ দিব সেই কাজটুকু করবেন। আমি এই কোডটুকু যেটুকু আপনাদের করেছি সেটা আমি এখনই ক্লাসরুমে আপলোড করে দিচ্ছি। তো আমি বোঝার সুবিধার্থে আমি পরের দুইটা মডিফিকেশন বাদ দিয়ে দিলাম এবং আগের মডিফিকেশনটা রাখলাম, যেহেতু বিগিনার লেভেলে সবাই এভাবে বুঝুক এবং যার যেভাবে প্রয়োজন সে হচ্ছে কোডটাকে পরবর্তীতে চেঞ্জ করুক, কোনো সমস্যা নেই। আমি আগের ফরম্যাটটাকে রাখলাম, রেখে আমি এই কোডটুকু দিয়ে আপনাদেরকে হচ্ছে একটা ডক ফাইল দিয়ে দিচ্ছি। সেই ডক ফাইলটা আপনারা আপনাদের কোডটুকু দিয়ে দিচ্ছি মূলত, সেই কোডটুকু আপনারা রান করুন। সো জাস্ট এ মিনিট। আমি এখান থেকে কপি করছি, কপি করলাম, ওকে। একটু সময় দিবেন, আমি কাজ করছি। ওকে, আমি এখনই আপনাদের এখানে একটা ফাইল আপলোড করব। সবাই ক্লাসরুমে, আচ্ছা আমি ক্লাসরুমটা চেক করে দেখি আপনাদের ক্লাসরুমের কি অবস্থা। সো আপনাদের অ্যাসেসমেন্টের কাজগুলো কিন্তু এখন থেকে শুরু হবে আর কি। হ্যাঁ, আমার ক্লাস একটু মনোযোগ দিতে হবে, শিখতে হবে, শিখা ছাড়া উপায় নাই। না শিখলে, যদি ক্লাস না করেন আপনি পরবর্তী ল্যাবগুলোতে কিছুই পারবেন না। সো আমি শেয়ার করছি আবার স্ক্রিনটা। ওকে, আমি একটু আপনাদের ক্লাসরুমে যাই। ক্লাসরুমে গিয়ে আমি এখন আপনাদেরকে কয়েকটা প্রবলেম দিব, সেই প্রবলেমগুলো হচ্ছে আপনাদেরকে রান করতে হবে। সো এগুলো হচ্ছে ল্যাব অ্যাসেসমেন্ট হিসেবে কাউন্ট হবে। ল্যাব অ্যাসেসমেন্ট 01, ডেটটা দিয়ে রাখি, আমার বুঝতে সুবিধা হবে। 20/02/2021। ওকে, ইনস্ট্রাকশন নিয়ে কিছু বলছি না আপাতত। পয়েন্ট হচ্ছে 5। ওকে, এই কাজটুকু আপনাদের হচ্ছে 1 ঘন্টার সময়ের মধ্যে করতে হবে আজকেই। 20, এটা হচ্ছে ল্যাবের সাথে সাথে কাজ। হ্যাঁ, ল্যাবের সাথে সাথে কাজ, সাথে সাথে করতে হবে। আমি আপনাদের জন্য 5:30 পর্যন্ত সময় দিচ্ছি, অথবা ওকে 6টা পর্যন্ত দিই। নামাজ আছে তো একটু টাইম। সেটা আমাকে বলতে হবে না, সেটা আমি দেখে 6টায় করছি। ওকে, সো আমি আপনাদেরকে ক্লাসরুমের মধ্যে একটা ফাইল আপলোড করে দিচ্ছি।
ওকে, আমি জাস্ট অ্যাসেসমেন্ট আগে ক্রিয়েট করে দিই। এটা একটা সেকশন হচ্ছে ল্যাব অ্যাসেসমেন্ট, ওকে, সাইন। সো ল্যাব অ্যাসেসমেন্ট একটা অ্যাসেসমেন্টের অ্যাসাইনমেন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে, আমি একটা লেকচার ফাইল আপলোড করছি, জাস্ট আ মিনিট। আপনারা প্রত্যেকে ক্লাসরুম থেকে লেকচারটা ডাউনলোড করবেন এবং সেট সো তিনটা প্রবলেম সলভ করার জন্য মূলত হচ্ছে আপনাদের সময় লাগবে হচ্ছে 10 করে হচ্ছে 30 মিনিট, বাট আমি আপনাদের অনেক সময় দিয়ে রেখেছি। সো তিনটা প্রবলেম কোথায় আছে সেটা বলছি আমি। এই যে ফাইলটা আছে সেই ফাইলটা আপনারা ওপেন করবেন। ওপেন করে এই ফাইলটার মধ্যে, সবাই একটু খেয়াল করি, এই ফাইলটার মধ্যে আমি আপনাদেরকে যে কাজটুকু করাইছি সে কাজের ব্রিফ দেওয়া আছে, কি করলাম এ পর্যন্ত সেগুলো কোডের ইয়াও দিয়ে দিছি। এবং আপনাদের হচ্ছে সেলফ টাস্ক দেওয়া হচ্ছে তিনটা প্রবলেম মধ্যে রাইট এ সি শার্প কনসোল প্রোগ্রাম টু ইনপুট 2 নাম্বারস এন্ড পারফর্ম অল অ্যারিথমেটিক অপারেশনস। তার মানে হচ্ছে আপনি দুইটা নাম্বার নেবেন এভাবে, ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার, এবং আপনাকে সাম, ডিফারেন্স, প্রোডাক্ট, কোশ্চেন, মডুলাস এভাবে শো করতে হবে। আউটপুট যেভাবে হচ্ছে ঠিক একইভাবে শো করতে হবে। সো আমি অলরেডি কাজটা করে দিয়েছি, সাম আমি করে দিয়েছি, জাস্ট এখানে আর কয়েকটা ভেরিয়েবল নিয়ে আপনারা হচ্ছে ডিফারেন্স, প্রোডাক্ট, কোশ্চেন আর হচ্ছে মডুলাস বের করবেন। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে রাইট এ সি শার্প কনসোল প্রোগ্রাম টু ইম্পোর্ট রেডিয়াস অফ এ সার্কেল ফ্রম ইউজার এন্ড ফাইন্ড ডায়ামিটার, সারকমফারেন্স এন্ড এরিয়া অফ দ্য সার্কেল। তার মানে হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনি একটা কিবোর্ড থেকে রেডিয়াস ইনপুট নেবেন, ধরেন 10, তাহলে বৃত্তের ডায়ামিটার মানে হচ্ছে কি ব্যাস, সারকমফারেন্স মানে হচ্ছে তার পরিধি, মানে সূত্র হচ্ছে 2 পাই আর, এবং এরিয়া হচ্ছে এত। সো এই ক্ষেত্রে আপনারা আমরা এখানে যে ভেরিয়েবল ইউজ করেছি ইন্টিজার, আপনারা এই ক্ষেত্রে ডাবল ইউজ করবেন। তো ডাবল ইউজ করার জন্য কিছুই না, ইন্টিজারের জায়গায় শুধু ডাবল লিখলে হবে, ইন্টিজারের জায়গায় শুধু ডাবল লিখলে হবে, ইন্টিজারের জায়গায় শুধু ডাবল লিখলে হবে। সে ডাবল লিখলে আমরা দশমিক যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। Then thirdly হচ্ছে write a C# console program to find maximum between 3 numbers. তিনটা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার বের করা। আমি ইনপুটে নাম্বার 1 দিব 10, নাম্বার 2 দিব 20, নাম্বার 3 দিব 15, আমাকে বলে দিবে ম্যাক্সিমাম হচ্ছে 20। সেটা একটা কোডের মাধ্যমে আপনারা লজিক অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে আপনারা আউটপুট হিসেবে 20 দিবেন। সো এই তিনটা প্রবলেম হচ্ছে আপনাদেরকে সলভ করতে হবে, এবং সেই তিনটা প্রবলেমের জন্য আপনাদের হচ্ছে মিনিমাম দুইটা সলভ করতে হবে তিনটার মধ্যে। কেউ যদি তিনটা সলভ করে আপলোড করতে পারেন দ্যাটস গুড, ফাইন, সমস্যা নেই, বাট মিনিমাম হচ্ছে আপনাদেরকে এই তিনটা প্রবলেম সলভ করতে হবে। তো এখন এই সলভ করার পরে আপনি কিভাবে হচ্ছে এটাকে আপলোড করবেন হচ্ছে আপনারা সলভ করার পরে আপনাদের এই জায়গায় একটা কোড থাকবে, তাই না? এই কোড থাকবে, এখানে একটা কোড থাকবে। তো এই কোডের যে সফট ফাইলটা, সেই সফট ফাইলটাকে আপনারা যখন সেভ করবেন, ফাইলে গিয়ে সেভ অল দিবেন। সেভ অল দিলে এই ফাইলটা হচ্ছে মূলত আমাদের কোন একটা লোকেশনে, যেটা প্রজেক্ট ওপেন হয়েছে সেই প্রজেক্টের লোকেশনে এটা সেভ হয়ে যাবে। সো আপনারা আপনাদের যে প্রজেক্টের ফাইলটা আছে সেই ফাইলটাকে আপনারা হচ্ছে জিপ করবেন। আপনারা যে ফাইলে কাজ করছেন সেই ফাইলটাকে জিপ করবেন। সো ওই জিপের মধ্যেই আপনারা হচ্ছে জিপ যে ফাইলটা করবেন বা যে ফোল্ডারটা করবেন সেই ফোল্ডারের রোল নাম্বারটা দিবেন হচ্ছে আপনাদের রোল নাম্বার অনুসারে।
ফোল্ডার যেটা করবেন সেই ফোল্ডারের মধ্যে 3টা আলাদা আলাদা প্রোগ্রাম থাকবে। একটা হচ্ছে প্রবলেম 1, এটা হচ্ছে প্রবলেম 2 বা সেলফট্রাক্স 1, সেলফট্রাক্স 2 এবং সেলফট্রাক্স 3, এবং 3টা ফাইলকে একটা ফোল্ডারে নিয়ে সেটাকে আপনারা জিপ করবেন। জিপ করে সেই জিপ ফাইলটা হবে আপনাদের রোল নাম্বার অনুসারে। দেন সেটাকে হচ্ছে আপনারা এই অ্যাসেসমেন্ট নামে যে ক্লাস ওয়ার্ক আছে, অ্যাসেসমেন্ট, ল্যাব অ্যাসেসমেন্ট 01, এটাতে ঢুকে আপনারা ফাইলটাকে এখানে আপলোড করবেন। সো আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার। এনি কোশ্চেনস? স্যার পাঠানোর প্রসেসটা আরেকবার বলে একটু ভালো হতো স্যার। ওকে ফাইন, সমস্যা নেই, আবার বলছি। একটা প্রজেক্ট ওপেন করছেন, সেই প্রজেক্টের মধ্যে আপনি কোডটা লিখছেন, রাইট? ওকে, দেন এই প্রজেক্টের মধ্যে যে কোডটুকু লিখেছেন সেটা আপনি সেভ করছেন না? এটা কোন লোকেশনে আছে? আমি যদি ওপেনে যাই, প্রজেক্ট সলিউশনে যাই, এটা মূলত হচ্ছে এই লোকেশনে আছে, এইচপি সোর্স রিপোজ। এই lab_02 নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের মধ্যে হচ্ছে আমার এই ফাইলগুলো আছে। কিভাবে আছে আমি একটু আপনাদেরকে দেখাই। আমি এই লোকেশনটাতে গেলাম, খেয়াল করবেন HP01 সোর্স রিপোজ। ঠিক একইভাবে আপনাদের এরকম লোকেশন আছে, সেটা আপনার পাওয়ার জন্য ফাইলে গিয়ে যদি আমরা ওপেন দিই, অটোমেটিক্যালি প্রজেক্ট সলিউশন দিলে আপনি কিন্তু কারেন্ট যে ফোল্ডারের মধ্যে আসলে প্রজেক্ট করতেছেন সেই ফোল্ডারটা শো করে এখানে। তো আমরা এখানে আমাদের কম্পিউটার থেকে গেলাম, মাই কম্পিউটার, ইউজার হচ্ছে কি লোকাল ডিস্ক সি, ইউজার এইচপি, এরপর হচ্ছে সোর্স, হচ্ছে রিপোজ। এখানে হচ্ছে আমার এই যে lab_02, এটা হচ্ছে আমাদের মূলত প্রজেক্টের ফাইল, এবং এই প্রজেক্টের ফাইলের মধ্যে যা আছে, এখানে যা আছে, এই এখানে যে program.cs দেখছেন, এই সিএসটা হচ্ছে মূলত আমাদের কোড। আমরা যে কোডটাকে রান করছিলাম এটা হচ্ছে সিএসটা হচ্ছে আমাদের কোড, তাই না? এটা হচ্ছে আমাদের কোড। তো আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ল্যাপটপ থেকে প্রোগ্রামটা রান করবেন। তার মানে হচ্ছে আপনার ল্যাপটপের ইনফরমেশনগুলো এখানে শো করবে। ওকে, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রত্যেকে এই lab02 এবং lab02 সলিউশন নামে যে ফাইল দুইটা আছে বা এই টোটাল যে প্রজেক্টটা আছে সেটাকে কপি করবেন। কপি করে আপনার ডেস্কটপে মনে করেন আপনার একটা রোল নাম্বার, নিউ ফোল্ডার, আপনার রোল নাম্বার ধরেন 16 কিছু একটা আপনার রোল নাম্বার, ফাইল ফোল্ডার তৈরি করলেন। এখানে গিয়ে আপনি আপনার প্রজেক্টটা রাখেন। তার মানে একটা প্রবলেম সলভ করছেন, একটা প্রজেক্ট এখানে রেখে দিয়েছেন, এটার নাম ধরেন প্রবলেম 1। দেন পরবর্তীতে আরেকটা প্রবলেম সলভ করে সেটা আপনি এখানে রাখেন, আরেকটা প্রবলেম সলভ করে সেটা এখানে রাখেন। তার মানে 3টা প্রবলেম একটা ফোল্ডারে চলে আসছে। দেন এটাকে রাইট বাটন ক্লিক করবেন, সেন্ড টু কম্প্রেসড জিপড, এটাকে আপনি জিপ করে ফেলবেন। জিপ করার পর এরকম একটা ফাইল আসছে। এই ফাইলটাকে আপনি হচ্ছে ক্লাসরুমে যাবেন, অ্যাসেসমেন্টে যাবেন, অ্যাসেসমেন্টে গিয়ে ভিউ অ্যাসাইনমেন্টে ক্লিক করবেন। এটা হচ্ছে আমার ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া, আমি তো এখানে আর আপলোড করতে পারবো না, আপলোড করবো হচ্ছে স্টুডেন্ট। তো আপনি ওখানে আপলোড করার অপশন পাবেন, আপনি ওখানে জাস্ট আপলোড করে দিবেন। সো আমি কি বুঝাইতে পারছি? সো আমার ল্যাবগুলো কিন্তু এভাবেই হবে, এবং আমি আজকের ল্যাবে হয়তো আপনাদেরকে এইভাবে করতে দিচ্ছি, বাট কিছু কিছু ল্যাবে হচ্ছে আমি ইনস্ট্যান্ট আপনাদেরকে কাজ করতে দিব, এবং ইনস্ট্যান্ট হচ্ছে আপনাদের স্ক্রিন শেয়ার করার মাধ্যমে আমি দেখবো আর কি। সো আপনাকে অবশ্যই ভিজুয়াল স্টুডিও কনফার্ম করতে হবে, আদারওয়াইজ আপনি ল্যাবে, যেমন আপনি আজকে যদি ল্যাবের পারফরমেন্স করতে না পারেন তাহলে আপনার কিছুটা মার্কস আপনি হারাবেন আর কি। আমার পুরো প্রসেসটা কিন্তু কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মধ্যে চলবে। সো আপনাদেরকে অবশ্যই ল্যাব ক্লাসে উপস্থিত থাকতে হবে, এবং ল্যাব ক্লাসে আপনাদের হচ্ছে যে কাজগুলো বুঝতে হবে এবং নিজেকে কাজ করতে হবে, আদারওয়াইজ এই কোর্সে আসলে পাস করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। সো আপনারা আপনাদের কাজ শুরু করেন। আপনাদের সময় 6টা পর্যন্ত দেওয়া আছে। 3টা প্রবলেম সলভ করতে 10 মিনিট করে
30 মিনিটের বেশি লাগার কথা না। এরপরে প্রসেসিং সবকিছু যাই করেন না কেন 6টার মধ্যে আপনাকে ফাইলটা আপলোড করতে হবে। 6টা একের মধ্যে যদি কেউ আপলোড করেন তাহলে সেক্ষেত্রে তার অ্যাসেসমেন্টটা কাউন্টেবল হবে না। স্যার এই যে ফাইলটা তো পাচ্ছি না স্যার এই ক্লাসরুমে স্যার। স্যার স্ট্রিমে ক্লিক করেন। স্ট্রিমে ক্লিক করলে আপনি দেখবেন এখানে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করা আছে, ল্যাব অ্যাসেসমেন্ট 01 নামে। এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে আপনার এখানে ফাইল আপলোড করার অপশন দিবে। ওকে, পিপলে গিয়ে একটু দেখি কারা কারা আছেন। সুমন চাকমা। সো ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর নেম or you have to change your email ID. সুমন চাকমা। ওকে, সো আমার অ্যাসেসমেন্টের ক্রাইটেরিয়া এখন থেকে শুরু হচ্ছে আর কি। মিথিলা মিথি, U2 সেম অ্যানাউন্সমেন্ট। মিথিলা মিথি। আমি গ্রুপে অ্যাড নাই স্যার। অ্যাড না থাকলে অ্যাড হয়ে নেন। এরপর হচ্ছে ইব্রাহিম রিয়াজ, আপনাকেও চেঞ্জ করতে হবে, এবং মিস্টার সাফায়েত জাহিদ তুষার আপনাকেও চেঞ্জ করতে। আপনি অলরেডি দুটো আইডি আছে, আমি একটা আইডি রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, সাফায়েত জাহিদ তুষার আপনি কি আছেন এখানে জুমে? রোল 54। আচ্ছা, আমি তাহলে একটা আইডি রিমুভ করে দিচ্ছি। ওকে, আর কে জানি অ্যাড নাই বলছেন? স্যার আমি স্যার। আচ্ছা, আপনি ক্লাসরুমে হচ্ছে এই ইয়া দিয়ে আপনি অ্যাড হয়ে নেন, জয়েনিং কোড দিয়ে আপনি অ্যাড হয়ে নেন। এটা দিয়ে সবাই ক্লাস কোডটা লিখে রাখেন। কেউ যদি অ্যাড হতে না পারে তাকে ক্লাস কোডটা দিবেন, সেই ক্লাস কোড দিয়ে অ্যাড হয়ে নেবে। 7056WSJ। ওকে, আর তার যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আপনার কাজ শুরু করেন। কেউ কি কিছু বলবেন? রুল 21। জি স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি সাব্বির বলছিলাম, রুল 21। স্যার আমাকে আপনি কল করছিলেন, কিন্তু আসলে আমি স্যার বাড়িতে একটু ছিলাম, গ্রামের বাড়িতে। এখানে কনস্ট্রাকশনের জন্য আমি ট্রান্সপোর্টেশনে ছিলাম, মানে পকেটে ফোন ছিল, ক্লাসেও জয়েন ছিলাম, কিন্তু স্যার আমি রিপ্লাই দিতে পারতেছিলাম না। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, বাট আমার কথা হচ্ছে আপনি ক্লাস করলে অবশ্যই ক্লাসের এনভায়রনমেন্ট আপনাকে এনশিওর করে ক্লাস করতে হবে আর কি। যদি আপনার ওপেন ইউনিভার্সিটিতে ডুয়েট ক্যাম্পাসে যদি ক্লাস হতো তাহলে আপনি অবশ্যই ক্লাসে উপস্থিত থেকে ক্লাস করতেন, তাই না? আপনি যদি ট্রান্সপোর্টেশনে থাকতেন তাহলে সেক্ষেত্রে তো আপনি আর প্রেজেন্টটা পাইতেন না। সো জুমে অনেক সুযোগ সুবিধা আছে, বাট সুযোগ সুবিধাটাকে হচ্ছে ইউজ করতে হবে। সেটা কিছু কেস থাকতে পারে যে কেসগুলো কনসিডার করা যায়, বাট আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে আর কি। ক্লাসে যেভাবে উপস্থিত থাকেন, ল্যাপটপ বা ডেস্কটপ বা হচ্ছে হ্যান্ড নোট বা পেন সবকিছু নিয়ে আপনি ক্লাসে উপস্থিত থাকবেন। নাহলে আদারওয়াইজ আসলে শুধুমাত্র উপস্থিত থেকে ক্লাসে জয়েন করলে আসলে এর কোনো আউটকাম আসবে না, বিশেষ করে ল্যাব ক্লাসে। আচ্ছা, রোল 36 সার্ভার, আপনি কিছু বলবেন? রোল 36। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমার ল্যাপটপটা সকাল থেকে স্যার একটু আচ্ছা আচ্ছা, এই কেসগুলো আসলে আমার পক্ষে সলিউশন করা পসিবল না। আমি এসব ব্যাপারে আসলে কোনো প্রকার কথা বলবো না আর কি। এটা আমি আজকে আপনাদেরকে বলে দিলাম। আপনার ডিভাইসগত প্রবলেম বা এই প্রবলেমগুলো আসলে আমার পক্ষে সলিউশন করা সম্ভব না। এটা আপনাকে একটু কনসিডারেশনে নিয়ে আসতে হবে। আজকের জন্য এক্সকিউজ করা যায় না স্যার? না, আজকের জন্য না, সমস্যা নাই। সেটা পরবর্তীতে হয়তো বা আপনার পারফরমেন্সের উপর বেস করে আমি হয়তো বা যদি আপনি পরবর্তী ল্যাবগুলো যদি ভালো করেন তাহলে সেটা মিনিমাইজ তখন করলেও করা যেতে পারে। আমি নোট ডাউনে রাখলাম আপনার বিষয়টা। ঠিক আছে, আমি মনে হয় সবাইকে খুব ইন ডিটেলসে বুঝাইতে পারছি। সো আপনাদের সময় 6টা পর্যন্ত মনে করেন আপনাদের ল্যাব চলছে। হ্যাঁ, সো এটা ভাবার অবকাশ নাই। আমি আপনাদেরকে হয়তো আরো সময় কমাই দিতাম যদি আমি কন্টিনিউয়াসলি উপস্থিত থেকে করতাম, বাট আজকে ফার্স্ট ডে হিসেবে আমি আপনাদেরকে সময় মোটামুটি একটু বড় করে দিয়েছি। এর মধ্যে আপনারা যেভাবে হোক আপনাদের ফাইলটা আপনারা আপলোড করবেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই যে যখন ক্রিয়েট নিউ প্রজেক্ট দিচ্ছি তখন আমাদের ফার্স্টে সি শার্প দিতে হবে, তারপরে উইন্ডোজ, আর লাস্টেরটাই কনসোল। রাইট। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আমি জুম মিটিংটা ক্লোজ করে দিচ্ছি।
এবং সবাই টাইম মতো হচ্ছে প্রজেক্টের ফাইল আপলোড করবেন এবং রিপোর্টে অবশ্যই আজকে যা যা পড়াইছি সবগুলোর ইন ডিটেলস হচ্ছে রিপোর্টে থাকবে এবং আপনাদেরকে যে 3টা প্রবলেম দিচ্ছি সেই 3টা প্রবলেমের কোডগুলোও কিন্তু রিপোর্টের মধ্যে থাকবে, ঠিক আছে, এবং তার আউটপুট সব করে সবকিছুই রিপোর্টের মধ্যে থাকবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কোড করে আপলোড করেন। ওকে, স্যার লাস্ট আপনি কি একজন। আর আসবেন স্যার? না, আমি আর আসবো না, আপনারা ফাইলগুলো আপলোড করুন, আমি অনলাইন থেকে চেক করবো সবকিছু। স্যার তাইলে এই হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। স্যার এই জায়গায় ইফিলস দিয়ে তো কাজ করা যাবে স্যার, এমনি নরমাল। হ্যাঁ 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 হ্যাঁ, কোনো সমস্যা নেই, ইফ এলস দিয়ে কাজ করা যাবে, কোনো সমস্যা নেই। জি স্যার। ইফ এলস ইফ বেসিক প্রোগ্রামিং যে সিনট্যাক্স গুলা, ফর লুপ, এগুলো সবকিছুই কাজ করবে। ইফ এলস ইফ ফর লুপ এই সি তে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো সবগুলো কাজ করবে। এরপর আপনারা চাইলে ইন্টারনেটের সহযোগিতা নিতে পারেন, বাট ইন্টারনেট থেকে কোডের সহযোগিতা নেবেন না। এমনি হচ্ছে যে কোনো সিনট্যাক্সগত কোনো প্রবলেম যদি ফেস করেন সেটা আপনি ইন্টারনেটে সার্চ করে বের করতে পারেন, সমস্যা নেই। আমি আসলে আপনাদের কোডগুলো দেখলেই বুঝবো আপনারা কোডগুলো কিভাবে কে করছেন না করছেন। আচ্ছা, এমএসটি বিনা খাতুন, রোল 77, আপনার নামটাই ঠিক নেই, আপনি বলেন কি বলতে চাচ্ছেন? স্যার মানে 1 নম্বর ল্যাব রিপোর্টটা হচ্ছে যেটা আগের দিনকে করাইছিলেন কিভাবে ইনস্টল দিতে হয় ওইটা, আর 2 না, নাম্বার। আপনাকে বলছি আমি আজকে থেকে ল্যাবে কাজ করাচ্ছি, মূলত আজকে থেকে, ঠিক আছে। আজকে যা করাচ্ছি সেটা হচ্ছে রিপোর্ট 1 এ চলে যাবে, ঠিক আছে। রিপোর্ট 1, হ্যাঁ, আজকে যা করাচ্ছি সেটা ইনস্টল কিভাবে দিতে হবে সেটা লেখা দরকার নাই। ইনস্টল আসলে ল্যাবে শেখানো হয় না। এই দেখেন ল্যাব রিপোর্ট 1 এখানে দেওয়া আছে এক্সপেরিমেন্ট ডেট কোন দিন, তার মানে আজকে যা করাচ্ছি 17 তারিখে যা করাচ্ছি সেটা সাবমিশন হবে 28 তারিখে, খুব ক্লিয়ারলি হচ্ছে লেখা আছে, দেখেছেন। 17 তারিখে যা করাচ্ছি সেটা সাবমিশন হবে 28 তারিখে। ওকে ওকে, ঠিক আছে। সো ওকে, সবাই কাজ করতে থাকেন।